আমারে অনেকে কইতেছে যে আপনি প্রফেসর ইউনূসের সরকারের উপরে এত চেতলেন কে? যখন কেউ গণমানুষকে অবজ্ঞা করে, তার ছোট ছোট আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে, আমার মাথায় আগুন ধরে যায়। আমরা তো এটা আশা করি নাই যে প্রফেসর ইউনূসের সরকার দেশকে সোনায় মুড়ায় দেবে, সে কথা বলিও নাই, তারা সেটা পারবেও না। আমরা চাইছিলাম যে ইন্ডিয়ার প্রত্যক্ষ সমর্থনে আমরা ফ্যাসিবাদে পিষ্ট হয়েছি, সেই ইন্ডিয়া ঘৃণিত পতিত ফ্যাসিস্ট আর তার দলবলকে আশ্রয় দিছে, সেই রাষ্ট্রকে, ভারত রাষ্ট্রকে বুঝায় দেওয়া কামটা তোমরা ভালো করো নাই। এটা জাতীয় মর্যাদার প্রশ্ন। প্রত্যেক দিন পুশিং করতেছে ইন্ডিয়া। দেখেন এডিটর সাহেব, আপনি পুশিং লিগে সার্চ দেন, দেখেন কয়দিন পর পর কি পরিমাণে পুশিং হইতেছে বাংলাদেশে। আর মোদির ফুয়া, বিএনপির রিকমেন্ডেশনে হওয়া আমাদের পররাষ্ট্র উপদেষ্টা শ্রী শ্রী তৌহিদানন্দ প্রভুপাদ পাকিস্তান হইলে পৌরুষ জায়গা ওঠে, আর ইন্ডিয়ার পুশিনে নেতায় যায়। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয় এটা ইন্ডিয়ার উস্কানি না, মানে ওই বাংলাদেশের উপদেষ্টা না ইন্ডিয়ার উপদেষ্টা, এটাই প্রশ্ন। হাসিনার আমলে কেন পুশিন হয় না? আর কেন হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে পুশিন শুরু করে ইন্ডিয়া? ইন্ডিয়া দেখেন বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিছে। ওই মাসে, যে মাসে নিষেধাজ্ঞা দিছে, ওই মাসে প্রায় 18% আমদানি বাড়াইছে বাংলাদেশ। দেখেন, এমনকি এই বছর মে মাসে আইসাও বিবিসি রিপোর্ট করতেছে ইন্ডিয়া থেকে পণ্য আমদানি কমে নাই, বাড়ছে। শুধু তাই না, ইন্ডিয়া থেকে চাল আমদানি করবে সরকার, চুক্তি ফুক্তিও করে ফেলিছে। আর ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। পরপর 3 মাসে 3 বার নিষেধাজ্ঞা দিচ্ছে। দেখেন, এর মধ্যে মাইলস্টোনের দুর্ঘটনা হইল। ইন্ডিয়া কইল ডাক্তার পাঠাবো, আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় লাল ফেলাইতে 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 রাজি হয়ে গেল। আসলো ইন্ডিয়ান ডাক্তার। আমি কইলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে, আমাদের ডাক্তারের এই বার্নের রোগীদের কোন চিকিৎসা দিতে পারবে না যে ইন্ডিয়ান ডাক্তার দিবে? চুপ করে থাকে, কথা কইতে পারে না, উত্তর নাই তো। কেন তারা কইতে পারে না যে ভাই ধন্যবাদ, আমরা নিজেরাই পারবো? এর মধ্যে পাটাইলো ইলিশ। গতবার আমরা মেলা হাউকাউ করেছিলাম না, সেটা তারা পাত্তাই দেয় নাই। যেন ইলিশ ওদের বাপের, বাংলাদেশ মনে হয় ওদের বাপের জমিদারি। ইন্ডিয়ার ভয়ে থরহরি কম্প এদের। ইন্ডিয়ার সাথে ডিলিংস বাদ দেন, আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পারে না, এতই অপদার্থ এরা। ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করবে। ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যাটা কি সেটা জিগান উপদেষ্টাদের কইতে পারে কিনা, কোন ন্যারেটিভ আছে কিনা। হাসনাত আব্দুল্লাহ কইছে যে এই সরকারের যে কোনো ব্যর্থতা আমাদের দোষ দেয়, দিবেই তো। এই সরকারকে কে বানাইছে? ওয়াকার, ছাত্ররা আর আসিফ নজরুল। তো দায় নিবা না কেন? পুরা জুলাইকে তো তোমরা মিডিল ক্লাসের ন্যারেটিভ বানাই ফেলছো, যেন মিডিল ক্লাস আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা জুলাই করেছে। যেহেতু মিডিল ক্লাস এটা একা করে নাই, বেশিরভাগ করছে দরিদ্র প্রান্তিক মানুষেরা, তারা তাই জুলাই দুর্বল হয়েছে, তারা সরে গেছে, তোমরাও দুর্বল হয়েছে। ওই রাজপথের শক্তিটা দূরে সরে গেছে। যাই হোক, এই ইন্ডিয়া প্রসঙ্গে একটা গল্প মাথায় আসলো যে কেন প্রফেসর ইউনূসের সরকারের এত ইন্ডিয়া প্রেম, এত বাম্বু খেয়েও ঠিক হয় না। এক মহিলা তার হাজবেন্ডকে ডিভোর্স দিছে। তো ডিভোর্স দেওয়ার 2 বছর পরে মহিলার পেটে বাচ্চা এসেছে। তো মহিলারা সবাই জিগায় তোমার না ডিভোর্স হয়েছে? তো মহিলা কয় হ্যাঁ হয়েছে, তবে ওই মাঝে মাঝে মাপ চাইতে আসে। তো ইন্ডিয়া মাঝে মাঝে প্রফেসর ইউনূসের সরকারের কাছে মাপ চাইতে আসে। যাই হোক, আজকের বিষয় ছিল নারী আসনে সরাসরি ভোটের বিষয় নিয়ে আলাপ করা। আসেন এটা দেখি, তাহলে দেখবেন আমাদের পলিটিক্যাল পার্টি, প্রফেসর ইউনূসের সংস্কার কমিশন আর এই ঐক্যমত কমিশন কেমন ভালসুন আর মূর্খসুদা। বাংলাদেশের সংসদে এতদিন 50টা নারী কোটার আসন ছিল। তো সংবিধান সংশোধনী কমিশন সেটার বাড়ায় নারী কোটার আসন 100-তে বাড়ানোর সুপারিশ করেছে। এর উপরে এনসিপি আবার দাবি করেছে 100টা নারী কোটা আসনের নির্বাচন সরাসরি ভোটে হওয়া উচিত। মানে মরার উপরে খাড়ার ঘা। আসেন আসলে নারী কোটার আসনের সরাসরি ভোট এটা একটু বুঝে দেখি। প্রথমত আসি নারীদের জন্য আলাদা কোটা নিয়ে। এটা একটা গোত্র বা গোষ্ঠীর আলাদা রিপ্রেজেন্টেশন কখন দরকার হয়? পৃথিবীর ইতিহাসে কি এমন নজির আছে সে আলাদা রিপ্রেজেন্টেশন দিয়া সেই গোত্র করে কি? খায় না মাথায় দেয়? তারা তাদের কোন পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে? এইসব কি এনসিপি ওরা জানে বা সংবিধান কমিশনের ওরা বুঝে? 2টা গোত্রের আলাদা রিপ্রেজেন্টেশনের সবচেয়ে বড় উদাহরণ আমাদের উপমহাদেশে আছে। ঐতিহাসিক বিভিন্ন সংঘাতের কারণে ব্রিটিশ ভারতের মুসলমানরা অনুভব করে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সাথে তাদের স্বার্থ এক না, বরং উল্টা। স্যার সৈয়দ আহমেদ খান বিভিন্ন ঘটনা ব্রিটিশ ভারতে হিন্দুদের হরেক রকমের এজিটেশন দেখা এই ব্যাপারে লেখালেখি করে যান।
ভারতবর্ষের মুসলমান নেতাদের মধ্যে যেই ঘটনার ফলে এই উপলব্ধি সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলে সেটা হইল 1905 সালের বঙ্গভঙ্গ। এর বিপরীতে হিন্দুদের অ্যাগ্রেসিভ রিয়াকশন দেখে আগুন জ্বালাই দিয়েছিল সারা বাংলায়। এর ফলে 1906 সালের ডিসেম্বর মাসে মুসলিম লীগের রাজনৈতিক আবির্ভাব ঘটে, যেটার ইতিহাস আগের এপিসোডে বিস্তারিতভাবে বলছি। মুসলিম লীগ গঠনের আগে 1906 সালের অক্টোবর মাসে ভারতবর্ষের 35 জন গণ্যমান্য মুসলমান নেতা প্রিন্স আগা খানের নেতৃত্বে সিমলাতে ভাইসরয় লর্ড মিন্টোর সাথে দেখা করতে যান। সিমলায় ভাইসরয়ের প্রাসাদ ভাইস রিগাল প্যালেসে এই মিটিংটা অনুষ্ঠিত হয়। সেই মিটিং এ মুসলমান নেতারা সর্বপ্রথম ভাইসরয়ের কাছে মুসলমানদের জন্য আলাদা রিপ্রেজেন্টেশনের দাবি উত্থাপন করে। ভাইসরয়ের কাছে মুসলমান নেতারা একটা অ্যাড্রেস ড্রাফট করে উপস্থাপন করে। সেটা ড্রাফট করছিল বিহারের সৈয়দ হোসেন বিলগ্রামি আর উত্তরপ্রদেশের সৈয়দ মীর মেহেদি আলী, যিনি নবাব মোহসিনুল মুলক নামে পরিচিত ছিলেন আর স্যার সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ বন্ধু এবং উত্তরসূরি ছিলেন। সেই দাবিতে কি বলা ছিল, তার একটা অংশ হচ্ছে, এটা ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তবে বাংলা এটা হইতেছে মুসলমানরা একটা স্বতন্ত্র সম্প্রদায় যাদের কিছু অতিরিক্ত স্বার্থ আছে যা অন্যান্য সম্প্রদায়ের সাথে মিলে না, বরং এইসব স্বার্থ যথাযথভাবে প্রতিনিধিত্ব পায়নি। এর ফলে সিমলা ডেপুটেশনে মুসলমান নেতারা ভাইসরয়কে জানায় যে সামনে ব্রিটিশ ভারতের যেই নতুন সাংবিধানিক রিফর্ম বা সংস্কার আইন আসতেছে সেইখানে যেন মুসলমানদের জন্য সেপারেট ইলেক্টোরেট বা আলাদা ইলেক্টোরেট থাকে। অর্থাৎ মুসলমানরা ভোট দেবে মুসলমান আসনে, হিন্দুরা ভোট দেবে হিন্দু আসনে। এটার একটা নাম ছিল রোয়েদাদ। লর্ড মিন্টো মুসলমানদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন এবং 1909 সালে যে মোরলে মিন্টো অ্যাক্ট পাস করা হয় ব্রিটিশ পার্লামেন্টে ভারতবর্ষের সংবিধান নিয়ে, সেখানে সর্বপ্রথম মুসলমানদের জন্য আলাদা ইলেক্টোরেট বরাদ্দ করা হয়। এইখানে মুসলমানরা কেন এরকম অনুভব করলো, তাদেরকে হিন্দুরা কি চোখে দেখতো, এসবের ইতিহাসের বাস্তবতা একদম ইতিহাসের বিভিন্ন লিটারেচার যেমন বঙ্কিম, শরৎচন্দ্র, ডিএল রায়, নীরজ চৌধুরী এদের কাছ থেকে কোট করেই প্রমাণ করে দেখানো যাবে, সেটা অন্য আলাপ। এর ধারাবাহিকতা এবং আরো অসংখ্য ঘটনার ফলশ্রুতিতে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাব ঘটে। এছাড়া আর একটা উদাহরণ আছে বেলজিয়ামে। বেলজিয়ামের দুইটা গোত্র আছে, ওয়ালুন যারা ফরাসি ভাষায় কথা বলে, আর একটা হচ্ছে ফ্লেমিশ বা যারা ডাচ বা ওলদান ভাষায় কথা বলে। ফেডারেল পার্লামেন্টে এই দুই গোত্রের রিপ্রেজেন্টেশন সেপারেট, তাদের আলাদা আলাদা সিট মানে সেপারেট ইলেক্টোরেট। এছাড়া এদের নিজস্ব আলাদা পার্লামেন্টও আছে, মানে খালি ওয়ালুনদের জন্য পার্লামেন্ট আর খালি ফ্লেমিশদের জন্য পার্লামেন্ট। তাইলে এতক্ষণ ধরে যা বুঝলাম আমরা, সেটার মর্মার্থ হচ্ছে একটা গোত্র বা গোষ্ঠী তখনই নিজেদের জন্য আলাদা সেপারেট ইলেক্টোরেট অথবা রিপ্রেজেন্টেশন দাবি করে যখন তারা অনুভব করে যে তাদের স্বার্থ অন্য গোত্র সংরক্ষণ করবে না। তারা অন্য গোত্রের মানুষকে বিশ্বাস করে না এবং অন্য গোত্রের মানুষ যা করবে যে সেটা তাদের স্বার্থের ঠিক বিপরীত হবে। এখন এই যে নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসন, এটা তো একটা হাজারু মার্কা আলাদা রিপ্রেজেন্টেশনের বুদ্ধি, একদম টিপিক্যাল বাঙ্গু প্রগতিশীল মার্কা বুদ্ধি। কিরকম প্রগতিশীল, এই যে দেখেন দিল্লির মাল মতিগঞ্জ প্রথম আলো এটার একদম ডাইহার্ট প্রমোট করে। মতি মাহফুজ আমাদের যা করতে বলবে আমাদের বাই ডিফল্ট সেটার উল্টা কাজ করা উচিত। আসেন এটার ভিতরের বিষয়টা একটু বুঝে দেখি। নারী আর পুরুষ কি রাজনৈতিকভাবে আলাদা গোত্র বা গোষ্ঠী? কখনোই না, হতেই পারে না। এটার উদ্ভট অসম্ভব প্রস্তাবনা। সেপারেট বা আলাদা রিপ্রেজেন্টেশনের প্রশ্ন তখনই ওঠে যখন কোনো গোত্র বা গোষ্ঠী রাজনৈতিক বা পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে নিজেদের স্বার্থকে অন্য গোত্রের স্বার্থ থেকে আলাদা বিবেচনা করে। একটা রাজনৈতিক মতাদর্শ বা ফিলোসফিতে নারী পুরুষ উভয়ে একই সাথে পার্টিসিপেট করে। যেমন আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শ কি, সেটাও কন ভারতের পাঁচাটা, তাই তো, আর 71-এর চেতনা। এই যে আওয়ামী নারী, আওয়ামী পুরুষ, আওয়ামী বৃদ্ধ, আওয়ামী যুবক সবাই এটা ধারণ করে। একইভাবে বামাদের রাজনৈতিক মতাদর্শ কি, যেটা যাই হোক বাম নারী পুরুষ একসাথে ধারণ করে, তাই না? ইসলামী রাজনীতির মতাদর্শ নারী পুরুষ উভয় একসাথে ধারণ করে। এখানে নারীদের সাথে পুরুষদের কোনো ন্যূনতম রাজনৈতিক ডিফারেন্স নেই। নারী আর পুরুষ আলাদা সেপারেট কোনো রাজনৈতিক গোষ্ঠী না, যে ঠিক যেরকম যুবক আর বৃদ্ধ কোনো আলাদা রাজনৈতিক গোষ্ঠী না। কাউকে কি কোশমিন কালেও কোনো প্রস্তাব আনতে শুনছেন যে বৃদ্ধদের জন্য আইনসভাতে আলাদা সিট লাগবে, 40 থেকে 50 বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে, 20 থেকে 30 বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে? না, শুনেন নাই। তো এটা বলার সময় আমার ভয় লেগেছে যে কওয়া যায় না বাঙ্গুলেন তো সবই সম্ভব, হয়তো সামনে কেউ এরকম দাবি তুললেও তুলতে পারে, অথবা আর এরকম উদ্ভট দাবি উঠতে পারে। যেমন যে সমস্ত মেয়েদের চুলের রং সোনালী আর ব্রুনেট, যাদের চুলের রঙের গাঢ় বাদামি, তাদের জন্য আলাদা আলাদা সিট লাগবে। যদিও বাংলাদেশের অধিকাংশ মেয়ের চুলের রং কালো, কিন্তু পাশ্চাত্যে কিন্তু ব্লন্ড আর ব্রুনেটদের মধ্যে রেশারেশি আছে,
এখন এই বাঙ্গু লজিকে চুলের রং অথবা চোখের রঙের উপরে ভিত্তি করে তাহলে সংসদে আলাদা সিট থাকতে পারে। নারীদের রাজনৈতিক পরিচয় আর স্বার্থ কি পুরুষদের থেকে আলাদা? না, একদম না। আমি একজন নারী, ভারতীয় আওয়ামী বাম দালাল, যেমন লাকি আক্তারকে যেরকম অপছন্দ করি, সেই একই রকম ভাবে অপছন্দ করি পুরুষ অমিপিয়াল আর এই যে হিজরা নাকি মুন্নিশা অনেকে কয়। তো এখানে নারী পুরুষ হিজরা তো ম্যাটার না। ঠিক আছে, উল্টা আমি জুলাই আগস্ট বিপ্লবের এই বিপ্লবী নারীদেরকে ঠিক ততটাই রাজনৈতিক ভাবে আপন মনে করি যতটা করি জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী পুরুষদেরকে। ওই যে বিএনপির ব্ল্যাকমেল কুইন রুমিন পারানা আর ফজা পাগলা দুটোই আমার একই রকম রাজনৈতিক শত্রু। এখানে নারী পুরুষের তো কোনো প্রশ্ন ওঠে না। যদি কারো আলাদা রাজনৈতিক স্বার্থ বা ইন্টারেস্ট নাই থাকে তাহলে আলাদা সেপারেট আসন প্রস্তাবে আনা তো পুরা স্টুপিডিটি, এটা ভোগাস একটা দাবি। বাঙ্গুরা তো নারীদের জন্য আলাদা 100টা আসন চায়, যেখানে এনসিপি আবার দাবি তুলছে ওর উপরে, গোদের উপরে বিস্ফোরা সরাসরি ভোটে নারী প্রার্থী নির্বাচিত হবে। তো নারীরা কি তাহলে সেপারেট ইলেক্টোরেট দাবি করতেছে? যদি তাদের জন্য আলাদা আসনই বরাদ্দ থাকে তাহলে তো সেপারেট ইলেক্টোরেট হয় যুক্তিযুক্ত। এসব আবালদের যদি এই প্রশ্ন করেন দেখবেন মাথা চুলকাইতেছে, কারণ তারা বুঝেই না তাদের দাবির মানে কি। আন্দাজে কয়েকটা টার্ম শব্দ শুনে অল্প বুঝে বা না বুঝে সেটা নিয়ে লাফানো শুরু করে। ব্রিটিশ ভারতে মুসলিম আর হিন্দুদের মধ্যে যখন সেপারেট ইলেক্টোরেট হয় তখন সেটা ছিল মুসলমানদের জন্য আলাদা আসন, যেখানে মুসলমানরা তাদের প্রার্থী নির্বাচন করবে, আর হিন্দুরা হিন্দুদের জন্য আলাদা আসন, যেখানে হিন্দুরা তাদের নিজের প্রার্থী নির্বাচন করবে। বেলজিয়ামে ওয়ালুন আর ফ্লেমিশদের একই সিস্টেম। তো নারীরা যেহেতু আলাদা 100টা আসন চায়, সেখানে কি খালি নারী ভোটাররাই ভোট দিবে? মানে নারী এমপিদেরকে কি খালি নারী ভোটাররাই নির্বাচিত করবে? যদি এর উত্তর চান দেখবেন যে মাথা চুলকাইতেছে। উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে সেই নারী ভোটাররা কি পুরুষ বা কম্বাইন্ড আসনেও ভোট দিবে? তো এখন এরা কবে যে হ্যাঁ অবশ্যই দিবে। তাইলে তো নারীদের ডাবল ভোট হয়ে গেল, মানে একজন নারী ভোটার 2বার করে ভোট দিচ্ছে, যেখানে পুরুষরা 1বার করে ভোট দিচ্ছে, যেটা গণতন্ত্রের একদম মৌলিক নীতি, 1 পারসন 1 ভোট। এই মূল নীতির বিরুদ্ধে। বিশ্বের কোথাও এরকম উদ্ভট সেপারেট রিপ্রেজেন্টেশন সিস্টেম নাই। আর ধরেন যদি এটা সেপারেট রিপ্রেজেন্টেশন সিস্টেম হয় তাহলে নারী তো অর্ধেক বাংলাদেশের, তো 300 আসন পুরুষের আর 100 আসন নারীর, এটা কোনো ইনসাফ হইল? আবার দেখেন এটা যদি বলেন তখন ওরা কবে হয়তো যে না না, নারী আসনে নারী পুরুষ সবাই নির্বিবাদে ভোট দেয়া খালি নারী প্রার্থীদের নির্বাচিত করবে। তো নারী আসনের মূল লজিকই তো হচ্ছে নারীদের স্বার্থ পুরুষদের হাতে নিরাপদ না। তসলিমা নাসরিন থেকে শুরু করে সব বাঙ্গু প্রগতিশীল নারীবাদীদের তো একটাই থিওরি। তো ধরে নিলাম সেটাই যদি হয় তাহলে নারীরা কেন নিজেদের জন্য সেপারেট রিপ্রেজেন্টেশনে পুরুষদের ভোটাধিকার প্রয়োগের অধিকার দিবে? আজব ব্যাপার না? যখন ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম অথবা বেলজিয়ামে ওয়ালুন ফ্লেমিশ সেপারেট ইলেক্টোরেট হয় আর দুইটা গোত্র বিশ্বাস করে একে অপরের স্বার্থ রক্ষা করবে না, তখন তারা নিজেদের আসনে অন্য গোত্রকে কখনোই ভোট দিতে দেয় না। তো যদি এটা নাই হয়, মানে একটা গোত্রের আসনে যদি আর একটা গোত্রের মেজরিটি মানুষ এসে ভোট দিচ্ছে, তাইলে তো পুরো সেপারেট ইলেক্টোরেট বা রিজার্ভ সিটের পারপাস বা উদ্দেশ্যই মাঠে মারা গেল। মানে বাংলাদেশ স্টুপিডিটি মাঝে মাঝে আমার মাথায় রক্ত উঠায় দেয়। নারীদের সংরক্ষিত আসনে যদি পুরুষরা ভোট দিতে পারে তাহলে নারী পুরুষের আলাদা আলাদা আসনের দরকার কি? আর নারীদের জন্য সেপারেট সিটের দরকার কি? পুরো ব্যাপারটা এতই বোগাস, এতই বুলশিট যে বিশ্বের কোন পাশ্চাত্য দেশের আইনসভায় এরকম নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসনের কোনো বিধানই নাই। আছে? নাই। জিয়া ঠিকই শুনেছেন, পাশ্চাত্যে কোনো দেশে নারীদের জন্য কোনো আলাদা নারী কোটার আসন নাই। পাশ্চাত্যরা তো নিজেদের নারী স্বাধীনতার নারী ক্ষমতায়নের সূতিকাগার বলে মনে করে, বাঙ্গু প্রগতিশীলরা তাই বলে। সেই পাশ্চাত্য জগতে 20 শতাব্দীতে নারীরা প্রথম ভোটাধিকার পায়। সেটা পাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা পশ্চিমা দেশ, জাপান, কোরিয়া, কোথাও এই নারীদের জন্য আইনসভায় কোটা নাই। তাদের ইতিহাসে কখনোই ছিল না। আমেরিকা বলেন, কানাডা বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ বলেন, কোথাও এই বোগাস সিস্টেম নাই। তো বাঙ্গু প্রগতিশীলরা তো ক্যাথলিকের চেয়ে তো মোর পোপ হইল। মানে কেউ যদি নিজেকে পোপের চেয়ে বড় ক্যাথলিক মনে করে, এইসব আতেলদেরকে বলা হয় মোর ক্যাথলিক দেন পোপ। তো বিশ্বের নারীদের জন্য কোটা আসন কোন কোন দেশে আছে জানেন? শুনবেন? আসেন এটা শুনি। নামগুলা কিন্তু মজার: রুয়ান্ডা, উগান্ডা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, জর্ডান। বাংলাদেশকে তো অনেকে উগান্ডার সাথে তুলনা করে, সেটা যে একেবারে ভুল তা কিন্তু না। মানে সব তৃতীয় বিশ্বের দেশ যেখানে বোকাচোদা
মতিকণ্ঠ মার্কা প্রগতিশীল আলগা নারীবাদীরা আছে, সুলতানা কামাল চক্রবর্তী, রাশেদা চৌধুরী, খুশি কবির, তসলিমা নাসরিন, এই সমস্ত কপালে বড় বড় টিপ পড়া নিরেট বুদ্ধির মালগুলা গোজামিল বয়ান গিলাইছে জাতিকে, সেই জায়গাতে আছে এগুলা। সামনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখি, সেখানে সংসদে আইনসভায় এসব বোগাস নারী কোটার কোনো আসন থাকবে না। পুরা নারী কোটার আসনকে এরা অ্যাবলিশ করে দেওয়া হবে, জয় বাংলা করে দেওয়া হবে। আইনসভা বিষয়ে আমাদের পজিশন খুব সিম্পল, কোনো পিয়ার না, কোনো উচ্চ কক্ষ না, কোনো নারী কোটা না, তিনটা। তো ফাইনালি যেটা আবার আগের কথায় ফিরে আসি, ওই যে কইছিলাম যে আমাদের জাতীয় মর্যাদা ওইটা বিক্রি হবে না, এটা আমাদের শহীদের রক্তে কেনা। আজকের শপথ হোক, আমরা চাই মর্যাদার দেশ, শির দ্বারা উঁচু করার মেধাবী নেতৃত্ব, আর এমন একটা রাষ্ট্র যেখানে প্রত্যেকটা সিদ্ধান্তের কেন্দ্রে থাকবে জনগণ, আর শুধু জনগণ। এই পথেই বাংলাদেশ হবে সত্যিকার অর্থে স্বাধীন, মর্যাদাবান এবং গণতান্ত্রিক। ইনকিলাব জিন্দাবাদ।